তরফ থেকে সিপিআইএমের তরফ থেকে যে আগামী 7 দিন আমাদের রাজ্যের পার্টির দপ্তরগুলিতে সর্বত্র হচ্ছে পতাকা অর্ধনমিত থাকবে প্রয়াত আমাদের সরাসরি সম্পাদকের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে। 2, আজকে থেকেই সর্বত্র পার্টি শোক মিছিল সংগঠিত করবে, যেখানে এই প্রতিবাদের জন্য আন্দোলনে যারা চলছিল, চলমান আন্দোলনে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই সমস্ত মিছিলগুলো কোনোটাই বাতিল হবে না, সেগুলো শোক মিছিলে এবং এই দাবিতে থাকবে, কিন্তু শোক মিছিলে রূপান্তরিত হবে। আর আর.জি. কর মেডিকেল কলেজের যে পিজিটি নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলছে। বামফ্রন্ট এবং শ্রেণী ও গণফ্রন্টগুলির প্রতিবাদ কর্মসূচিগুলি বহাল থাকবে। যেগুলো পার্টির কর্মসূচি সেগুলো আমরা রিডিজাইন করব, কিন্তু রিঅর্গানাইজ করব, কিন্তু যেগুলো বামফ্রন্টের নামে এবং বিভিন্ন ধরনের সংগঠনগুলো আছে তারা সে মতো তাদের কর্মসূচি চালিয়ে যাবেন, এটা আশা করব। আর সর্বত্রই যারা স্ট্রোকে ব্যপ্ত তাদের কালো ব্যাজ পরিধান করে তারা তাদের শোক জ্ঞাপন করবেন, কিন্তু আমাদের যে আন্দোলন সংগ্রামে অংশ আছে সেটা অংশগ্রহণ করতে হবে। আর পার্টির নিজের নামে ডাকা যে সমস্ত কর্মসূচি আছে, সভা আছে, সাংগঠনিক কর্মসূচি আছে, সেগুলো আপাতত স্থগিত থাকবে। স্বাস্থ্য দপ্তর আছে তাহলে? আমি জানতাম কী বলে নর্থ বেঙ্গল লবি আছে, স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য দপ্তর, হেলথ ডাইরেক্টরেট, এগুলো আছে নাকি? অস্তিত্ব আছে? সার্কুলার দিয়ে জানালো যে আমি আছি। কাদম্বিনী মরিয়া প্রমাণ করলে সে মরে নাই, স্বাস্থ্য দপ্তর কী বলে সার্কুলার দিয়ে প্রমাণ করল যে সে মরে নাই। হ্যাঁ, আমি জানি না, কিন্তু এখন আমাদের এই প্রতিবাদের ভাষাটাকে সব দুয়ারে নিয়ে যেতে হবে। আর যত অভিযোগ, যত দাবি, সে মেয়র হোক, চেয়ারম্যান হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, তার দুয়ারে নিয়ে গিয়ে ফেলতে হবে। আজকে জুনিয়র ডাক্তাররা গিয়ে শুরু করেছে নবান্নতে। উনি তো ঠিক করেছিলেন কেল্লায় থাকবেন, ফোর্টের মধ্যে গঙ্গার ওপারে কেউ যাতে তার কাছে না আসে, বাধ্য হয়েছেন ডাকতে, নয়তো কাউকে ঢুকতেই দেওয়া হয় না। সরি, কাউকে না, অমিত শাহকে তিনি নিয়ে গেছিলেন 14 তলায়। উনি কোনো দাবি মানছেন না, উনি নিজের দাবি জানাচ্ছেন। আসলে এই ধরনের স্বৈরাচারী মনোভাবাপন্ন লোকজন কী হয়, শাসক হলে সেখানে সবেতে তিনিই থাকবেন। মানে উনি শুধু পাচ্ছেন না, তার মনে দুঃখ হচ্ছে কেন তিনি জুনিয়র ডাক্তারদের অবস্থানে তিনি নেতা হয়ে উপস্থিত থাকছেন না কেন। সবেতে যেমন থাকেন, মানে রবীন্দ্রনাথের জন্মদিন হলে তিনিই থাকেন, কেউ মেডেল পায়নি বলে মেডেল পেলেও তার ছবিতে তিনিই থাকেন, তো কারুর মৃত্যু হলেও সেখানে তার সব যাত্রায় তিনি থাকবেন। এবং আন্দোলন সংগ্রাম হলে আসলে ফয়েজ আহমদ ফয়েজের একটা পুরনো কবিতা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে। স্বৈরাচারের বিরুদ্ধে তিনি লিখেছেন, কমিউনিস্ট কবি। তার বাংলা অনুবাদ হচ্ছে যে তুমি অভিযোগকারী, তুমি বিচারপতি, তুমি অপরাধী, তুমি সাক্ষী, তো আমি তো নিশ্চিত দোষটা আমারই বেরোবে। সব স্বৈরাচারী, সে এদেশে হোক, সে বিদেশে হোক, সর্বত্র এই একই থাকে। তো তিনি অন্যদের কাউকে কিছু বলতে দেবেন না। কদিন আগে জাস্টিস ফর আর.জি. কর মিছিল করেছিলেন না, আবার তিনি বলছেন রাজনীতি করা যাবে না, তিনি রাজনৈতিক ঝান্ডা নিয়ে মিছিল করেছিলেন না। তো আগে আমরা প্রথম দিন থেকে বলছি, সুদীপ্ত রায়কে বসানো হয়েছে রুই কল্যাণ সমিতির সভাপতিতে, তৃণমূলের এমএলএ, তারপরে ওদেরকে দেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিল, জোর করে রিগিং করে দখল করা হয়েছে, সেটা নিয়ে মামলা চলছে, মোকদ্দমা চলছে। যেভাবে ভোটটা করা হয়েছে, ডাক্তারদের মেরে পিটে ভোট না দিয়ে ব্যালট চুরি করে পোস্টাল ব্যালটগুলোকে ঝেপে দিয়ে এই সন্দীপ ঘোষের মতো লোকরা করেছে।
আর যে বিরূপাক্ষর কথা বলছো সে তো এসআর এই যে সিন্ডিকেট থ্রেড কালচারের, সে তো ওই সুদীপ্ত রায়ের নার্সিংহোমে হচ্ছে তোমার গিয়ে বেআইনিভাবে আরএমও, যারাই খোঁজখবর রাখে তারা জানে। ওদিকে বর্ধমানে হচ্ছে এসআর, এখানে এরা বলছে টাকার মাইনে পাচ্ছে জুনিয়র ডাক্তারদের, বলছে যারা পিজিটি, যারা চাকরি করে না। আর এসআর হচ্ছে বন্ড পোস্টিং, সিনিয়র রেসিডেন্ট, সরকারি কাজ করতে বাধ্য। আর সে তখন আর্জি করে থ্রেড কালচার চালাচ্ছে, সাগর দত্ত মেডিকেল কলেজে থ্রেড কালচার চালাচ্ছে। এই জুনিয়র ডাক্তারই তো প্রথম বললো যে তোমার গিয়ে বিরূপাক্ষ যাতে মেডিকেল কলেজে না দেখা হয়, নাহলে সেখানে গিয়ে তো থ্রেড কালচার করছিল এই আন্দোলনের সময় দাঁড়িয়ে। কলকাতা মেডিকেল কলেজে ডাক্তাররা তো প্রথম, জুনিয়র ডাক্তাররা প্রথমে লিফলেট দিয়ে বললো, যে বিবৃতি দিয়ে বললো যাতে না ঢোকে। সিবিআই অনেক পরে গেল, আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে সব যোগসূত্রটা বার করতে হবে। যেখান থেকে যা আছে খুঁজে খুঁজে লতায় পাতায় গিয়ে পিছবে পিসি ভাইপোর কাছে দেখে নেবে। আমার দেখতে হবে ইডি সিবিআই কত দূর পর্যন্ত যায়, তারপর তো আমরা আছি। মাননীয় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন, সমস্ত মিডিয়া, টেলিভিশন চ্যানেল, পোর্টাল, সাংবাদিক সব নিয়ে হৈ হৈ করে উৎসবে মেজাজে করেন। যখন তিনি এমএলএ, এমপি, মন্ত্রীদের দাবরান, আইএস আইপিএস অফিসারদেরকে যখন বেইজ্জত করেন, আবার শাবাশি দেন নিজেকে, সবই তো টেলিভিশন ক্যামেরা। আমার মনে হয় কিছু প্রাত্যকৃত এবং আরও কয়েকটা কাজ ছাড়া সবই তো টেলিভিশন ক্যামেরা দিয়ে করেন। তো সেখানে যে আন্দোলনে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ, এই চিকিৎসক খুন, ধর্ষণ, তার সঙ্গে হাসপাতালে যে সিন্ডিকেট রাজ, মেডিকেল কলেজের থ্রেড কালচার, তারপরে গোটা শিক্ষা ব্যবস্থা, যেহেতু মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে যা ধ্বংস করছেন, সেখানে যখন তার প্রতিকার চেয়ে লড়াই হচ্ছে, বিচার চেয়ে লড়াই হচ্ছে, আর তাদের সঙ্গে যখন আলোচনা করতে চাইছেন, সবচেয়ে ভালো হতো তিনি নিজে চলে যেতেন স্বাস্থ্য দপ্তরে। তিনি স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘদিন, স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থানরতদের কাছে গিয়ে পৌঁছতেন এবং বলতেন সবার সামনে, সবাই জানতে চায়। আমি নিজে পার্লামেন্টে, রাজ্যসভায় যখন সদস্য ছিলাম, আমি ডিমান্ড করেছিলাম যে সুপ্রিম কোর্টের সমস্ত হিয়ারিংগুলোকে অনলাইন করতে হবে, যখন পার্লামেন্টে টেলিকাস্ট শুরু হয় 90 দশকের মাঝামাঝির পরে। তারপর সেটা হয়েছে, প্রথমে নিম্ন আদালত হয়েছিল, তখন আমরা আরেকবার বলি যে এটা কী রকম ব্যাপার, নিম্ন আদালতগুলোতে হবে আর সুপ্রিম কোর্টে কেন হবে না। পরে এখন সুপ্রিম কোর্টে হয়েছে। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে মামলা হচ্ছে সেটাও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সাধারণত যেটা ইন ক্যামেরা সেশন হয়। আর কোনো নেগোসিয়েশন, কোনো আলোচনা ইন ক্যামেরা হয় না। তাহলে সেখানে দাঁড়িয়ে তার আপত্তি কোথায়? দুই, কজন যাবে, এতগুলো মেডিকেল কলেজ, এত আন্দোলন, এত রকমের ধারা, ওরা যেটা মনে করবেন তারা যাবে। এটা নাম্বারটা রেস্ট্রিকশন কেন? উনি যখন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হয়েই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে গিয়েছিলেন, তখন তো ডক্টর গড়াই তো এটাই বলেছিলেন যে এত লোককে নিয়ে কেন আপনি ঢুকছেন। তিনি কত লোককে নিয়ে ঢুকেছিলেন হাসপাতালে? উনি যখন ওটি করছিলেন, নিউরোলজিক্যাল অপারেশন করছিলেন, তাকে যেরকম বললেন সামন করলেন এবং ডেকে নিলেন, তারপর সাসপেন্ড করলেন, শুধু উনি বলেছিলেন অপারেশন করে তারপর যাব। তখন তার মনে ছিল না হাসপাতালে আইসিইউতে অনেক লোক নিয়ে ঢোকা যায় না, তো নবান্নতে তো গাদা গাদা লোক ঢুকতে পারে। ওই মেয়েটা মারা যাওয়ার পরে তো সেমিনার রুমে পুলিশ, তৃণমূল, গুন্ডা, বদমাইশ, চোর, জোচ্চোর, ডাক্তার সব একসঙ্গে হয়েছিল। সিনিয়র ডাক্তার, সব ডাক্তারের কথা বলছি না, সন্দীপ ঘোষের নেতৃত্বে। সেখানে তো কোনো নাম্বারের ব্যাপার ছিল না। আর আলোচনার সময় তিনি নাম্বার স্ট্রিক করছেন কেন? এই দুটো ব্যাপারেই জুনিয়র ডাক্তাররা যা বলেছে, তারা যেটা ভালো বুঝেছে তা করেছে, এবং ভালোই বোঝে, তারা আমাদের থেকে ভালো বোঝে। আমরা বলেছি এটার জন্য এই পুলিশ অফিসারটাকে মামলা করা হচ্ছে, কোর্টে টানা হবে, তারপর গিয়ে নাক্ষর দিক ওখানে। পরিষ্কার কথা, মোকদ্দমা করতে বলা হয়েছে। ওই অপেক্ষায় তো থাকছে সবাই। আর দেখছো না, যখন প্রশাসন কাকে বলে, প্রতিষ্ঠান কাকে বলে, সিবিআই, ইডি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার। আচ্ছা, মোহন ভাগবত যদি এখানে এসে বলে সরকার যা করবে তাকে সমর্থন করব, ব্ল্যাঙ্ক চেক, তাহলে
কেন্দ্র সরকার চালায় কে? নামে সামনে বিজেপি, বিজেপির নেতাদেরকে ঠিক করে দেয়, মন্ত্রী প্রধানমন্ত্রীকে ঠিক করে দেয়, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, সরকারি যত অ্যাপয়েন্টমেন্ট আছে তারা ঠিক করে দেখে। তারপর দেখলে না গণেশ পুজোর আড়ালে কেন উৎসবের কথা মমতা ব্যানার্জি বললেন? ধর্মীয় উৎসব, ধর্মীয় গুরু, ধর্মীয় বাবা সান্ত, এসব যে রাম রহিম ডেরা ছিল না একটা, তো এখানে ডেরা যারা দেয়, আজকে প্রধানমন্ত্রী চলে গেলেন কী বলে প্রধান বিচারপতির ডেরায়, তোমরা মনে করলে ডেরা রাম রহিম বাবা ঠিক আছে, ভালোই আছে, কিন্তু অনেক অনেক অসংখ্য সিনেমা হয়েছে 80-র দশকে, এখন তো আর সেরকম সব সিনেমাগুলো হয় না, যেখানে দাঁড়িয়ে কীভাবে এইগুলোর আড়ালে, পর্দার আড়ালে কীভাবে সব এই যে শাসক স্টেট কীভাবে এককাট্টা হয়ে যায়, স্টেট পাওয়ার। তখন তো তাড়াতাড়ি সব, তুমি বলছো জামিন হয়েছে, দুদিন পরে যদি বলবে বিজেপিতে যোগ দিয়েছে, বলো। মুখ্যমন্ত্রী নিজে হুমকি দিয়েছেন, তোমাদের মনে আছে একবার উনি মিটিং ডেকেছিলেন সব প্রাইভেট হাসপাতালগুলো থেকে, তারপরে তাদের কাছ থেকে তোলা ঠিক করে নিয়েছিলেন। পরিষ্কার বলছি তো, প্রাইভেট হাসপাতালগুলোতে বেশি ফিস দেওয়া হয়, কারণ তারা বলে আমরা কী করবো, সরকারকে দিতে হয়, মানে ইললিগাল ট্যাক্স দিতে হয়। লিগাল ট্যাক্স তো আছেই, ওষুধের ট্যাক্স আছে, ইকুইপমেন্টসের ট্যাক্স আছে, জিএসটি আছে, তার উপর দাঁড়িয়ে তোলা দিতে হয়। তো সেখানে উনি আবার হুমকি হামকা দিচ্ছেন, এবং সরকারি ব্যবস্থাটাকে লাঠে তুলে দিচ্ছেন তো এই জন্যেই, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যাতে মানুষ নিজের গাঁটে করে খরচ করে চিকিৎসিত হয়। আর এখন বলছেন জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছে বলে তৃণমূল, পুলিশ, কিছু মিডিয়া সব নেমে পড়েছে পাবলিক রিলেশন এক্সারসাইজে, যে সব হাসপাতাল ভেঙে পড়লো অবস্থা। আরে জুনিয়র ডাক্তার তো শুধু মেডিকেল কলেজগুলোতে হয়, আর উনি এত সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে ডঙ্কা বাজাচ্ছিলেন, তো সেই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এখন বলেন না কেন, সেখানে চিকিৎসা হয় না কেন? কেন রেফার করতে হয়? উনি বলেছিলেন মিটিং ডেকে যে রেফার করা বন্ধ করতে হবে, মনিটর করা হবে। তাহলে কেন সব রুগীকে রেফার করতে হয়? কেন প্রাইমারি হেলথ সেন্টারে, কেন জেনারেল স্টেট জেনারেল হাসপাতালগুলোতে কেন পর্যাপ্ত নিয়োগ হয়নি? কেন ব্যবস্থা উন্নত হয়নি? শুধু হাসপাতালে গেট হয়েছে, বিল্ডিং হয়েছে, সিন্ডিকেট রাজ চালু হয়েছে, কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা তো করা হয়নি। সেখানে আমাদের রাজ্যে বরাবরই শিক্ষা এবং স্বাস্থ্যে সরকারি এবং বেসরকারি সবটা মিলেই চলে, তবে একটা লিডিং রোল থাকে সবসময় সরকারি ব্যবস্থা, সেটা ক্রমাগত তার তো খর্ব করছেন তিনি। এই সন্দীপ ঘোষ থেকে অভিষেক সবই তো প্রাইভেট ব্যবস্থা করছে, স্বাস্থ্যের, হাসপাতালের, চিকিৎসার, মেডিকেল কলেজের। এই যে আমরা কেন বলছি তদন্ত করে বার করতে, তদন্ত করে বার করলে তো বোঝা যাবে যে আরজি করের কীরকম ইকুইপমেন্টস, ডেড বডি, এমনকি হিউম্যান রিসোর্সেসকে ব্যবহার করা হয়েছে ভাইপোর হাসপাতালের বেনামি হাসপাতালকে বাড়ানোর জন্য। আর এখন নাকি তারা সরকারি বেসরকারি কথা বলছে, কয়লার টাকার হাসপাতালকে বাড়াবার জন্য কীরকম উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারি তরফ থেকে, এই সিন্ডিকেট রাজের তরফ থেকে। আমরা বারবার বলছি সিপি, আগে বলা হতো কমিশনার অফ পুলিশ, কলকাতা ক্ষেত্রে এটা হয়ে গেছে চিফ প্রোপাগান্ডিস্ট। সে প্রেস কনফারেন্স করিও তার আইপিএস অফিসারকে দিয়ে, ভালোই অফিসার, তাকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট মানে নেই, মানে যে ফিঙ্গার দিয়ে টাকা গোনে আর কি। আমি বুঝলাম যে কেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বললো, তার মনে হচ্ছে যে থুতু দিয়ে আঙুল দিয়ে টাকা গোনে না, তো এটা তৃণমূল এই যে তোলাবাজি আর সিন্ডিকেট রাজের টাকা গুনতে গুনতে সব ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেছে, তা আইপিএস অফিসারকে দিয়ে বলিয়েছিল। প্রথম দিন থেকে বলেছে এটাকে কেস করা নিয়ে, এফআইআর নিয়ে, ময়নাতদন্ত নিয়ে। কলকাতা পুলিশ কেন পাইলট কার দিয়ে লাশটাকে নিয়ে গিয়ে তৃণমূলের হাতে দিল, কেন দিল? তাহলে এখন প্রতিদিন আমরা জানি আমাদের রাজ্যে মাইনাস পুলিশ, টিএমসি যা স্ট্রেংথ দেখছো তার 30%, সেটা 70% হচ্ছে, 50% হচ্ছে পুলিশ, আর 20% হচ্ছে এই গুন্ডা, বদমাইশ, মস্তান, চোর, জোচ্চোর, লুটেরা, ধর্ষক। তাহলে এখন এই এত মানুষের ঘৃণা যখন বর্ষিত হচ্ছে, এই 20% মস্তান, গুন্ডা, চোর, ধর্ষকরা একটু পেছনে
দু এক জায়গায় নৈহাটি, দিনহাটা, মাথাভাঙা একটু একটু মাথা ভাঙার চেষ্টা করছে, মাথা ফাটানোর চেষ্টা করছে, তো গোটা রাজ্যে করছে না, যার ফলে তৃণমূলকে বাজারে দেখা যাচ্ছে না। ওই কিছু পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট করছে, প্রচারও করছে না। মাঝখানে বলেছিল সব জায়গায় প্রচার করতে হবে, কিছু জায়গায় ম্যারাপ খাটিয়ে, মঞ্চ খাটিয়ে বলছিল। আর তারপরে এখন 50% পুলিশ, তার মধ্যে বেশিরভাগ পুলিশ তারা ডিউটি করতে চায়, ইজ্জতের চাকরি করতে চায়। কিন্তু কিছু দলদাস আছে, যার কথা তুমি বললে, পাটুলি আইসি, সে তো রাজনৈতিক পোস্ট করছে। আচ্ছা, রাজনৈতিক পোস্ট সাধারণ ছেলেমেয়েরা করছে, তাদেরকে গিয়ে বলছে এফবি পোস্ট কেন করছো, হোয়াটসঅ্যাপ কেন করছো, রোজ পুলিশ বলছে না। আর পুলিশ করছে রাজনৈতিক পোস্ট। যারা রাজনৈতিক আন্দোলন করছে বলছে না রাজনীতি করতে হবে না, অরাজনীতি করবেন। আর পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিজি পুলিশ থেকে আরম্ভ করে সব রাজনৈতিক, থানা আইসি পর্যন্ত তৃণমূলের দলদাস, তারা রাজনৈতিক কথাবার্তা বলছে। পুলিশ রিফর্ম দরকার, পুলিশকে আরও অ্যাকাউন্টেবল করা দরকার, পুলিশকে আরও জনমুখী, পাবলিক পুলিশ যে রিলেশনশিপ সেটাকে আরও ভালো করতে হবে। কিন্তু ওরা করেছে টিএমসি পুলিশ রিলেশনশিপ, সেটাকে ভাঙতে হবে। বিভিন্ন সংগঠনের নামে যে সমস্ত কর্মসূচি বা কোনো সংগঠন সংগঠিত উদ্যোগ ছাড়াও যে ধরনের আন্দোলনের যে কর্মসূচি হচ্ছে তা অবিরত চলবে। শোক জ্ঞাপনের মধ্য দিয়ে, শোক বার্তা বহন করে গোটা রাজ্যে যে শোকের ছায়া নেমে এসছে এবং গত 9 তারিখ থেকে যা চলছে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার পরে সেই বাতাবরণের মধ্য দিয়ে এবং তারপরে আরজি করে ঘটনার পরে আমরা সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রণা তাকে বুকে চাপা দিয়ে যে ক্রোধ এবং ক্ষোভ যা রাজ্যের মানুষের, সর্বস্তরের মানুষের আন্দোলন, সংগ্রাম, দাবি দাওয়া এবং নানা কর্মসূচির মধ্যে ফেটে পড়ছে, তা অজস্র ধারায় প্রবাহিত হোক, নির্বারিত স্রোতে তা বহমান থাকুক। এবং যেহেতু কমরেড সীতারাম ইয়েচুরিও আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়েই গড়ে উঠেছিলেন, তাকে আমরা সবাই চিনেছি, জেনেছি তার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। ছাত্র আন্দোলন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জরুরি অবস্থার সময় স্বৈরাচারের বিরুদ্ধে তার লড়াই, মুখোমুখি দাঁড়িয়ে, এবং সেখান থেকে তার শিক্ষা, দীক্ষা, ভিক্ষা, তাকে যেভাবে তিনি ব্যবহার করেছেন মেহনতি মানুষ, মানুষ, খেটে খাওয়া মানুষের লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি শুধু সিপিআইএমকে নেতৃত্ব দেননি, আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন লিডিং বামপন্থী চিন্তাবিদও তিনি, লেখকও তিনি, মার্ক্সবাদী একজন তাত্ত্বিকও বটে। 2015-তে পলিট ব্যুরোর সদস্য হন, তখন থেকে সেক্রেটারি হন এবং তখন থেকে পার্টিকে তিনি নেতৃত্ব দিয়েছেন নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। শুধু সিপিআইএম নয়, শুধু বামপন্থী দল নয়, এদেশের ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষ, সমস্ত সংগঠন, তারা এক বাক্যে তাকে স্বীকার করে নিয়েছেন, তার মেধাকে, তার সাম্প্রদায়িকতা বিরোধী মনোভাবকে এবং তার আদর্শ মতাদর্শে অবিচল থাকা অবস্থানকে। আমরা চাইব তার স্মৃতিকে মাথায় রেখে, স্মরণে রেখে আমাদের এই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং এ রাজ্যে তার স্মৃতির প্রতি যথার্থ আমরা শ্রদ্ধা জানাতে পারবো। যে চলমান আন্দোলন আছে তাকে আরও প্রসারিত করে, আরও নতুন অংশকে সংযোজিত করে, দাবিকে আরও জোরদার করে, বিচারের দাবিকে আরও জোরদার করে এই অত্যাচার, অনাচার, ব্যভিচারকে যদি আমরা শেষ করতে পারি। খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আজকে আমাদের পার্টি সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন।
আপনারা জানেন গত 19শে আগস্ট থেকে তিনি অসুস্থতার কারণে নিউমোনিয়া এবং সেই সংক্রান্ত আরও কিছু জটিলতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লিতে ভর্তি ছিলেন, চিকিৎসারত ছিলেন। চিকিৎসকরা সমস্ত প্রয়াস চালিয়েছে। 24 দিন কঠিন যুদ্ধ, তারপরে তার জীবন অবসান হয়েছে। আমাদের পার্টির কেন্দ্র থেকে কিছুক্ষণ আগে সে বিষয়ে ঘোষণা করা হয়েছে। আমরা গোটা দেশে এবং গোটা পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে পার্টির সর্বত্র সব দপ্তরে পার্টি পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে পার্টির পতাকা অর্ধনমিত রাখা হবে তার শেষ যাত্রা সমাপ্ত হওয়া পর্যন্ত, এবং ততক্ষণ পর্যন্ত সিপিআইএমের যত সাংগঠনিক সভা বা কর্মসূচি যেগুলো পার্টির নামে, সেগুলো আমাদের স্থগিত রাখতে হবে। কিন্তু এখন এই রাজ্যের ঘটমান সময়ে চলমান যে আন্দোলন আছে, তাও একটা শোকের আবহাওয়ার মধ্যেই আমাদের করতে হচ্ছে। আরজি করের ওই নির্যাতিতা যাতে অপরাধীরা, দোষীরা শাস্তি পায়, এবং সেই দোষকে যারা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন, অপরাধকে লুকোনোর চেষ্টা করেছেন, সাক্ষ্য সাবুত লোপাট করার চেষ্টা করেছেন, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক, ওই হাসপাতাল, আরজি কর, পুলিশ, কলকাতা পুলিশ, বিশেষত কলকাতা পুলিশ কমিশনের নেতৃত্বে যারা এই অপরাধ হতে দিয়েছেন, অপরাধ জগৎকে বাড়িয়ে তুলেছেন, পাহারা দিয়েছেন এবং অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, অপচেষ্টা চালিয়েছেন, তাদেরও বিচারের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করতে হবে। সেই দাবিতে যে লড়াই চলছে, তাতে আমাদের কর্মী, সমর্থক, দরদি যারা অংশগ্রহণ করছেন, তারা এই শোকের বাতাবরণের মধ্যেও সেটা করবেন। সীতারাম ইয়েচুরি দুটো রাজ্যসভা মেম্বার ছিলেন, হ্যাঁ, এই রাজ্যেরই 6-6 12 বছর দুটো।